তো প্রভু, আপনি ডিজিটালে হাত তুলতে পারছে না। ওকে, প্রথম প্রশ্ন পড়ুন শরণাগত প্রভু। আপনি প্রথম প্রশ্ন পড়ুন, তারপরে উত্তর পড়বেন। আনমিউট করতে হবে 1 মিনিট। আমি বলছি, তারপর আনমিউট করুন। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। এবার এবার আনমিউট করুন প্রভু। বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সৎ ও স্পষ্ট কথা না বললে কি অসুবিধা হতে পারে? উদাহরণস্বরূপ সহ বলুন। হ্যাঁ, উত্তর। বলবো। হ্যাঁ। এখানে সৎ বলতে সঙ্গ দাসকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো কিছু যদি হয় সেটাকে স্পষ্টভাবে বলতে হবে। যেমন ধরুন, উদাহরণস্বরূপ ধরুন, কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, হয়তো আমি চুপ করে থাকলাম, কিছু বললাম না, কিন্তু যখন অনুষ্ঠানটা হবে তখন আমি সেই সেবাটা করলাম না। বা কোথাও ট্যুরে যাওয়া হবে, দায়িত্ব দেওয়া হলো, হয়তো হয়তো পয়সা বেশি হতে পারে, বা আদার্স অনেক সমস্যা থাকতে পারে, সেটা আমাকে স্পষ্টভাবে বলতে হবে। দেখা গেল আমি স্পষ্টভাবে বললাম না, হয়তো আমি বললাম আমার একটা 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 আমি এক্সাম্পল দিলাম যে প্রভু আমার অসুবিধা আছে, আমার ব্যবসার অসুবিধা আছে, অথচ আমি সেদিনটা ব্যবসাও গেলাম না, অথচ পরে জানতে পারলো যে কর্তৃপক্ষ যে আমি ঘরে আছি, অথচ সেই সেবাটা করলাম না বা আমি দায়িত্বটা পালন করলাম না। সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। আবার এটা আবার স্টুডেন্টদের ক্ষেত্রে এটা হয়, যেমন স্টুডেন্টদেরকে আমি সৎভাবে আলোচনা করছি না, ঘুরিয়ে পেঁচিয়ে বলছি, বা কোনো প্রশ্ন করছে সেটাকে স্পষ্টভাবে এক্সপ্লেন করছি না, বা আমি হয়তো বলছি না যে আমি জানি না, আমার এটা আমি জেনে এসে বলবো, এটা এরকম আমি আচরণ করছি না। বা আমি নিজের মতো করে অনেক কিছু শুনে বানিয়ে বলছি, তারপরে হয়তো আমি নিজে আচরণ করছি না, অথচ আমি স্পষ্টভাবে বলছি এটা করুন ওইটা করুন। হয়তো দেখা যাচ্ছে যে আমি সকালে ঘুম থেকে ঠিকমতো টাইমে উঠছি না, বা আমি সেবা ঠিক মতো করছি না, হয়তো আমি আমার স্টুডেন্টদেরকে বলছি এগুলো করুন। সে এই অসুবিধাগুলো, এগুলোতে সৎ এবং স্পষ্ট হতে হবে। ভেরি গুড, খুব ভালো। সব অনেক পয়েন্ট প্রভু বললেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অনেক সময় সৎ বা স্পষ্ট কথা বলতে গেলে মনে হয় কষ্ট হবে, মানে হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা শুনে একটু দুঃখ কষ্ট পাবে, দুঃখ পেতে একটু পারেন ওরা। একটু দুঃখ পাবে, কষ্ট পাবে। কিন্তু যদি আমি না বলি, আর ভবিষ্যতে যখন জানতে পারবে, তো আরো বেশি কষ্ট পাবে, আরো বেশি প্রবলেম হবে। তার থেকে যে প্রথমে অল্প কষ্ট হলেও বলে দেওয়া ভালো। এটা হচ্ছে সৎ আর স্পষ্ট থাকার উদাহরণ। ছাত্রদের প্রতি 2 নম্বর প্রশ্ন। আহ ওকে, অনেকটা তো বলে দিয়েছেন প্রভু। তা সত্ত্বেও আমরা সবাই একটু দেবলীনা মাতেই আপনি 2 নম্বর প্রশ্ন পড়বেন আর উত্তরটা পড়বেন। ছাত্রদের প্রতি কি ব্যাপারে সৎ ও স্পষ্ট হতে হবে? একজন সংঘদাসের তার ছাত্রদের সাথে সবসময় অনেস্টি এবং ক্ল্যারিটি মেনটেন করে চলা উচিত। তার যেমন লাইফস্টাইল আছে ঠিক তেমনটাই তার ছাত্রদের সামনে তুলে ধরা উচিত। কোনো নিয়ম কানুন পালন করতে না পারলে তার ছাত্রদেরকে তা স্পষ্ট করে বলে দেওয়া উচিত। যেমন একজন সংঘদাস হয়তো রাস্তায় দাঁড়িয়ে নিজে কচুরি খায়, অথচ সে ক্লাসে তার ছাত্রদের বারণ করে কচুরি খেতে। এমনটা করলে হবে না। তাকে তখন অ্যাডমিট করতে হবে যে যদিও খাওয়া উচিত না, তবু এমার্জেন্সি বেসিসে খাওয়া যেতে পারে, বা আমার সুগার বা গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাই আমি না খেয়ে পারি না। এটি স্পষ্টতার সঙ্গে স্বীকার করতে হবে। একজন সংঘদাস ক্লাসে সবাইকে হয়তো বলছে যে 4:30টার সময় মঙ্গল আরতি করতে, অথচ সে নিজে 6টার সময় মঙ্গল আরতি করে। এমনটাও করলে হবে না। তাকে তখন বলতে হবে যে আমার কিছু প্রবলেমের কারণে বা শারীরিক দুর্বলতার কারণে আমি বর্তমানে সকালে উঠতে পারছি না, কিন্তু আমার ইচ্ছা আছে আমি ভবিষ্যতে টাইম স্ট্যান্ডার্ড মেনটেন করব। আপনারা যদি পারেন তাহলে 4:30টার সময়ই করুন। এইভাবে উপস্থাপনাটি করতে হবে। ডুপ্লিসিটি করলে হবে না। দোষ ত্রুটি থাকলে তা লুকানোর কোনো প্রয়োজন নেই। কোনো শাস্ত্র উদ্ধৃতি হয়তো একজন সংঘদাসের মনে পড়ছে না, বা কোনো ছাত্র তাকে হয়তো এমন কোনো প্রশ্ন করেছে যার উত্তর তার জানা নেই, তখন তাকে অ্যাডমিট করতে হবে যে এর উত্তর আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা আমার জানা নেই, আমি এর সম্বন্ধে রিসার্চ করে নেক্সট ক্লাসে সেটা বলে দেবো। না জানার ভান করে, না জেনে জানার ভান করে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টোপাল্টা বললে হবে না। তাহলে ছাত্রদের টিচারের উপর থেকে শ্রদ্ধা কমে যেতে পারে। স্পষ্টভাবে বলে দিলে ছাত্ররা টিচারকে তখন অ্যাপ্রিসিয়েট করবে। তারা বলবে যে টিচার বিনম্র আছে, সৎ আছে, তিনি স্বীকার করছেন যে তিনি জানেন না।
খুব ভালো, খুব সুন্দর। পুরো হুবহু সমস্ত পয়েন্ট মাথায় তুলে ধরেছেন। হম, এরকমই সবাই করলে খুব সুন্দর। এরকম লেখার চেষ্টা করবেন, মনে রাখবেন। তাহলে খুব সুন্দর সঙ্গ দাস তৈরি হতে পারবেন যদি এরকম সবাই বোঝার চেষ্টা করেন, মনে রাখেন। 3 নম্বর প্রশ্ন, কৃষ্ণ চৈতন্য প্রভু পড়বেন। আর 1 মিনিট দাঁড়ান, এবার আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু। একজন সঙ্গদাসকে ক্লাস ছাড়াও আরো কোথায় কোথায় সময় দিতে হবে? ক্লাস ছাড়া আর কোথায় কোথায় সময় দিতে হবে? সঙ্গদাসের প্রচুর সময় লাগবে, এমনি নয় যে সঙ্গদাস হলাম আর অল্প সময় দিলাম, তাহলে হবে না। কি করতে হবে? তাদেরকে ট্যুরে নিয়ে যেতে হবে। কোনো প্রোগ্রাম যদি মন্দিরে থাকে, তাহলে তাদেরকে মন্দিরে নিয়ে যেতে হবে। মন্দিরে নিয়ে গিয়ে তাদের ঠিকঠাক করে দেখতে হবে। এই নয় যে মন্দিরে নিলাম আর ছেড়ে দিলাম। তাকে ঠিকঠাক করে দেখতে হবে, ঠিকঠাক করে সেই যে প্রোগ্রামে গেল সেই প্রোগ্রামটা তারা ঠিকঠাক করে অ্যাটেন্ড করতে পারলো কিনা, বা প্রসাদ তারা ঠিকঠাক করে পেলো কিনা, সেটাও দেখতে হবে। পিকনিক নিয়ে যেতে হবে, প্রিপারেশন নিয়ে ক্লাস, এই যে ক্লাসে গেলাম। এটা সব যত্ন মধ্যে চলে এসছে। হম, সময় ব্যাপার আছে তো। প্রথমে হ্যাঁ, বলতে হবে যে ক্লাসের একটা তো নির্দিষ্ট ক্লাসের ক্লাস। প্রিপারেশন নিয়ে যেতে হবে। প্রথমে তো ক্লাসের একটা নির্দিষ্ট সময় যাবে, 2 ঘন্টা হ্যাঁ, আমার ক্লাস নিতে হবে। আমি আচ্ছা যে আচ্ছা, ক্লাস হ্যাঁ, নিচ্ছি সেটা আছে প্রথম। আমি যে ক্লাস করছি সেখানে আমার প্রথম সময় যাচ্ছে 2 ঘন্টা, 3 ঘন্টা যাই যাচ্ছে। হুম, এরপরে নেক্সট হচ্ছে হ্যাঁ, কি, ক্লাসের প্রিপারেশন। লিখেছি এগুলো পরে তার লিখেছি আগে কি প্রভু। আছে, তার আগে প্রভু আছে এগুলো পরে। একদিন আগে সবাইকে ফোন করে রিমাইন্ড করে দেওয়া যে আজকে ক্লাস আছে। তারপরে কি আছে, সপ্তাহে মাঝখানে কোনো একদিন সবাইকে কল করা, তাদের খবরাখবর রাখা। হুম, তো ট্যুরটাকে বারবার বলছেন কেন? ট্যুরটা অনেক মানে লাস্ট অপশন, এত ইম্পর্টেন্ট না যে ট্যুর ট্যুর না, ট্যুর। ওইটা ওইটা একটু অ্যাকচুয়ালি আমি ওটা পরের দিকে লিখেছি প্রভু। পিকনিক আর ট্যুর এত ইম্পর্টেন্ট নয়, হুম, বারবার ওটা বলার কোনো প্রয়োজন নেই। কারণ হতে আমাকেও পারে। আমাকে আরো, ওটা আমি পরের দিকে লিখেছি প্রভু, আগে লিখিনি আর কি, এলোমেলো করে লেখা হয়। আহ, আর আমাকে ক্লাস দিতে গেলে সেটা নিজেকে প্রিপারেশন নিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এই জন্য তার সময় লাগবে, যে আমাকে পড়াশোনা করেই দিতে হবে। আর যে কোনো বিপদে স্টুডেন্টকে সাহায্য করার সময়ও দিতে হবে। যদি কোনো কারণে হসপিটালিটি ব্যবস্থা হয়, তাহলেও তাহলে তার জন্য সময় দিতে হবে। ধরুন কোনো স্টুডেন্টের কোনো একটা শরীর খারাপ হলো, হসপিটালে যাওয়ার দরকার হলো, তাহলেও আমাকে সময় দিতে হবে। ঠিক হরে আছে, কৃষ্ণ। আপনি আপনি পয়েন্ট গুলো বলছেন, অনেকগুলো যত্নের মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, এগুলো সময়ের মধ্যে কম আসছে এর মধ্যে। হসপিটালে যাওয়া ডিপেন্ড করছে, সময় থাকলে যাবেন, নাহলে যাবেন না। ইট ইজ নট কম্পালসারি। হুম, হ্যাঁ, ট্যুরে যাওয়াটা কম্পালসারি নয়, পিকনিক করাটাও কম্পালসারি নয়। কম্পালসারি হচ্ছে ক্লাস নেওয়া, ক্লাসের জন্য প্রিপারেশন করা, preparation নেওয়া। মানে খোঁজ করা, এরকম আর আরো কিছু। নিজেকে ট্রেনিং নিতে হবে, তো ক্লাসের জন্য, ক্লাস করতে গেলে নিজেকে যে ট্রেনিং গুলো আছে সেগুলো ওকে নিতে হবে। ওকে ওকে, অলরাইট। নেক্সট হচ্ছে মনমোহন প্রভু, আপনি 4 নম্বর প্রশ্ন পড়বেন, উত্তর দেবেন। আনমিউট করুন, হ্যাঁ ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। আচ্ছা, এই প্রশ্নের আরো কেউ বলবেন কি? আহ বলবো প্রভু? হ্যাঁ, কিছু পয়েন্ট এড করতে বলুন। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন। হ্যাঁ, যেমন ছিল একজন সঙ্গদাসকে ক্লাস ছাড়া আর কোথায় কোথায় সময় দিতে হবে। যেমন সঙ্গদাসকে ক্লাস ছাড়া তাকে আরো কিছু সময় বের করতে হবে নিজস্ব পড়াশোনার জন্য। হুম। কেন, আমি যদি পড়াশোনা না করি তাহলে আমি ক্লাসে ঠিকঠাক বলতে পারবো না। হ্যাঁ, আমি যদি প্রিপারেশন না নিয়ে ক্লাসে যাই তাহলে সেক্ষেত্রে ক্লাসে কোনো হয়তো কোনো টপিক পড়ে গেল, সেটা যদি আমি স্টাডি করে না যাই তাহলে আমি স্টুডেন্টদের সামনে প্রবলেম ফেস ফেস করবো। হ্যাঁ, তাছাড়া আহ, আমরা আমাদিকে মাঝে মাঝে মন্দিরে আসতে হবে যখন ক্লাস হয়, কোনো সিনিয়র ডিভোটি আসে তখন, যখন ক্লাস দেয় তখন আমাদেরকে সময় বের করে মন্দিরে আসতে হবে। কেননা আমরা যদি ইনপুট না পাই তাহলে আমরা আউটপুট দিতে পারবো না স্টুডেন্ট দিকে। সেই ক্ষেত্রে আমাদেরকে সময় বের করতে হবে। প্লাস একটা হচ্ছে কি, আমরা যখন ক্লাস দিই তখন আমাদের যেটা বলে, আপনি বলেছিলেন যে ব্যাটারি রিচার্জ করা, ব্যাটারি যেমন ফোন যেমন চার্জ করতে হয়, হ্যাঁ, ব্যাটারি শেষ হয়ে গেলে তো আমাদেরকেও সেরকম ক্লাস শোনার জন্য সময় বের করে আমাদেরকে নিজে থেকেও রিচার্জ করতে হবে। হুম। ইনপুট আর রিচার্জ মানে আমি বলেছিলাম এই যে
টিচার ট্রেনিং ক্লাস বা লিডার ট্রেনিং ক্লাস হচ্ছে, ওটার জন্য সময় বের করতে হচ্ছে প্রতি সপ্তাহে, বুঝতেছেন তো? হ্যাঁ হ্যাঁ ওটা ভেরি ভাইটাল পয়েন্ট। আর যদি কখনো কোনো সেমিনার অর্গানাইজ করা হয় টিচারদের জন্য, ধরুন হয়তো সেমিনার অর্গানাইজ করা হলো শুধু টিচারদের জন্য, এরকম তখন দুর্গাপুর মন্দিরে তখন কখনো তো কখনো দেখি। সবাইকে যেতে হবে টিচারদেরকে। হ্যাঁ, তখন সময় বের করতে হবে। তো এই সমস্ত বিভিন্ন দিকে সঙ্গ দাসকে ক্লাস ছাড়াও আরো সময় দিতে প্রয়োজন। আর ওকে, বাকিগুলো তো আপনি আগে বললেন পয়েন্টগুলো। কভার হয়ে গেছে। আর এবার 4 নম্বর হচ্ছে একজন সঙ্গ দাস ছাত্রদের প্রতি কিভাবে ধৈর্য আর সহিষ্ণুতা প্রদর্শন করবেন। হুম, তাই একজন সঙ্গ দাসকে ক্লাসে যদি কোনো স্টুডেন্ট কখনো হয়তো লেট করে আসলো, তো তাকে কখনো বকা যাবে না। যদি আমি বকাবকি করি, রাগ করি, তাহলে তার এফেক্ট অন্যান্য স্টুডেন্টদের উপরে পড়বে। ও ভাববে যে অন্য কোনো স্টুডেন্ট তখন ভাববে কি, আমি যদি কোনোদিন লেট করে আসি তাহলে ও বোধহয় আমাকে এরকম বকবে। তো না বকাবকি করে তাকে জিজ্ঞাসা করা যে তুমি কেন আসলে, দেরি হলো। হ্যাঁ, চেষ্টা করবেন একটু ক্লাসে তাড়াতাড়ি আসার, তাহলে তুমি সব শুনতে পাবে। তো এরকম বহু একটা এক্সাম্পল দিই আপনাকে। যেমন আমাদের পানাগড়ে এক ভক্ত যখন ওই আহ গ্রীষ্মকালে আমাদের বৈশাখ মাসে মঙ্গল আরতি করি ভোরবেলা বাড়িতে বাড়িতে। তো এক ভক্ত আমাদেরকে টাইম দিয়েছিল 4:30টার সময় মঙ্গল আরতি হবে। তো আমরা সমস্ত ভক্তরা তার বাড়িতে গিয়ে 4:30টার সময় হাজির। কিন্তু যার বাড়িতে হবে সেই তখন ঘুম থেকে ওঠেনি। হ্যাঁ, তো তাকে বারবার নক করে করে, হ্যাঁ, প্রায় আধ ঘন্টা আমরা ওখানে দাঁড়িয়ে থেকে নক করে তাকে দরজা খুলে ঘুম থেকে উঠিয়ে, হ্যাঁ, তারপরে তার মঙ্গল আরতি করেছি। তো আমরা যদি রাগ করে চলে আসতাম, তাহলে সেটা রাগ করা যাবে না, ওখানে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এইসব জায়গাগুলো আমরা প্র্যাকটিক্যাল ফিল করেছি আমরা বহু। তারপরে আরো একটা জিনিস আমার ব্যক্তিগত ক্লাসে ঘটেছে, যেটা জন্য আমি খুব অনুতপ্ত। সেটা হচ্ছে কি, আমার ক্লাসে আমি একটা রুল জারি করেছিলাম যে ক্লাসে যেন ফোন বাজলে ফোন যেন সবার মিউট থাকে। ক্লাসে যখন ক্লাস করবো আমি, তো স্টুডেন্টরা সবাই মিউট করতো, কখনো কখনো কারো খোলা থাকতো, তো আমি পানিশমেন্ট দিতাম কি, যে যার ফোন বেজে উঠবে তাকে উঠে দাঁড়িয়ে 10 বার হরিনাম করতে হবে। হুম। তো এরকম করাতাম, সব সব স্টুডেন্টকে করাতাম। তো একদিন হয়েছিল কি বাবু, একটা নতুন ভক্ত আমার ক্লাসে এসেছিল একদিন, নতুন নতুন ডিভোটি ক্লাস করার জন্য। তো ও ওটা জানতো না, তো ওর ফোনটা অন ছিল। তো ওর ফোনটা আমার ক্লাস হতে হতে হঠাৎ বেজে ওঠে। তো আমি ওই স্টুডেন্টকে তখন বলেছিলাম যে আপনি উঠে দাঁড়িয়ে 10 বার হরিনাম করুন। তো ও ক্লাসের আমাদের ভক্ত ছিল না, যার জন্য কি হয়েছিল না, পরের দিন থেকে ও আর ক্লাসে আসতো না। হুম। তো এইটা আমার মনে হয়েছিল যে এটা এতটা না ইয়ে করাই বেটার ছিল। হ্যাঁ, তো আচ্ছা, ও এই, বন্ধ করে দিল, আসা বন্ধ করে দিল, হ্যাঁ? হ্যাঁ, আসা বন্ধ। তারপর থেকে আসেনি বউ। হ্যাঁ, তো জানি না কেন আসেনি। ওর নাম্বার ছিল না, আমি আর খোঁজ করে নিতে পারিনি। তো এইসব ব্যাপারে সঙ্গ দাসকে একটু নজর দিতে হবে, যাতে আহ, ধৈর্য সহকারে স্টুডেন্ট দিকে ট্যাকল করা যায়। হ্যাঁ, হরে কৃষ্ণ। আরে বল, আরে বল। একে আর কেউ পয়েন্ট এড করবে না এটাতে? আহ ইয়াসুদেব মাতাজি, ইয়েস। আর কৃষ্ণ প্রভু। তো প্রশ্নটা ছিল একজন সঙ্গদাস কিভাবে ছাত্রদের প্রতি ধৈর্য ও সহিষ্ণুতা প্রদর্শন করবেন। তো আমি লিখেছি, কোনো ছাত্রকে একটা সেবা দেওয়া হলো, কিন্তু সে সেবাটা করতে পারছে না, তাহলে তার প্রতি রেগে গেলে হবে না, ধৈর্য ধরতে হবে। আবার সে সেবাটা আস্তে আস্তে করছে, তাহলে সেক্ষেত্রে তার প্রতি সহিষ্ণু হতে হবে। কেউ যদি ভুল করে, তাহলে তার প্রতি সহিষ্ণু হয়ে ধৈর্য ধরে তাকে সে বিষয়ে উৎসাহী করতে হবে। যেমন কেউ হয়তো ক্লাসে দেরি করে আসছে, অথবা জব জব সংখ্যা বাড়াচ্ছে না, দীক্ষা নিতে সময় লাগছে, তো সেক্ষেত্রে অসহিষ্ণু বা অধৈর্য হয়ে পড়লে হবে না, ধৈর্য রেখে তাকে বোঝাতে হবে জিনিসগুলো যাতে তাড়াতাড়ি করে। কেউ যদি কোনো ভুল ভুল করে এবং এসে যদি স্বীকার করে যে আমার এটা ভুল হয়ে গেছে, তাহলে তাকে ক্ষমা করে দিয়ে উৎসাহ সহকারে তাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। ভেরি গুড, ভেরি গুড। আমাদের কলকাতায় একজন টিচার ছিল। তো উনি একটা ক্লাসে নিয়ম জারি করে দিয়েছে যে 10 মিনিট পরে
ক্লাসে ঢুকতে দেওয়া হবে না কাউকে, এন্ট্রি বন্ধ করে দিয়েছে। তো ক্লাসের সংখ্যা এমনিতেই কম ছিল আগে থেকেই, তো কমতে কমতে 0 হয়ে গেল, লাস্টে ক্লাসটা বন্ধ হয়ে গেল। আর ও সবসময় কি করতো, অভিযোগ করতো যে প্রভু ছাত্ররা খুব ভালো না, কেউ সিরিয়াস না, কেউ টাইম থেকে আসে না, সবাই লেট করে আসে, সবসময় মানে ছাত্রদের কমপ্লেন করে যাচ্ছে আমাদের কাছে। ওই 10 থেকে 8, 8 থেকে 6, 6 থেকে 4, 4 থেকে 2 শেষে বন্ধ ক্লাসটা। তো কেন এটা হলো, যেহেতু সঙ্গ দাস মনে করছিল, ওনার মধ্যে একটা মেন্টালিটি কাজ করছিল যে আমি বিরাট ইম্পর্টেন্ট ব্যক্তি, আমি ওনাদেরকে একদম অনেক উপকার করছি, ক্লাস দিচ্ছি, আর ওদের উচিত এটা করা, ওদের উচিত এটা করা। তো ভিতরে অনেকটা এক্সপেকটেশন বেড়ে গেছে, বুঝতে পারছেন, যে আমি যেহেতু একজন সঙ্গ দাস, টিচার, আমি একজন গুরু, শিক্ষা গুরু, তো ওদের উচিত একদম আমাকে একদম রেসপেক্ট করা, আগে চলে আসা, অনেক এক্সপেকটেশন বেড়ে গেছিল, যার ফলে কি হচ্ছে সবসময় ক্লাসে নেগেটিভ কথাগুলো পয়েন্ট আউট করতো, যে আপনারা লেট আসছেন, আপনারা এটা করছেন না, আপনারা এটা করছেন না। এটা করতে করতে লোকেরা কম হয়ে গেল, ক্লাস থেকে এসে বন্ধ হলো ক্লাসটা। তো এটা আমাদের সাবধান থাকতে হবে। আমরা যদি অনেক সময় এক্সপেকটেশন বাড়িয়ে দিয়ে রাখলাম, এটা এর পিছনে কারণটা হচ্ছে এটা, যখন আমরা এটা ভাবতে শুরু করে দিই যে আমি খুব ইম্পর্টেন্ট ব্যক্তি, আমি আমার খুব ভ্যালুয়েবল টাইম দিচ্ছি, কিন্তু এরা টাইমটাকে মূল্য দিচ্ছে না, এইরকম চিন্তাটা মাথায় আসার ফলে এইসব চক্রান্ত হয়েছে, জিনিসটা হয়। এটা আমাদের একটু মাঝে সহিষ্ণুতা এখানে লাগবে, আর ক্ষমা গুণ লাগবে, সহ্য শক্তি আর ক্ষমা। ওকে, যখন আপনারা কেউ উত্তর দিচ্ছেন, যদি আপনার খাতায় লিখে রাখলে আর খাতা থেকে পড়লে ভালো, তাহলে কি হবে, টু দি পয়েন্ট হবে, আর সময় বাঁচবে। নাহলে কি আপনার চিন্তা করে করে বললে, আপনার হয়তো একটা কথা 2 বার বলছেন, বা ওনাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, সময় বেশি চলে যাবে। তো যারা লিখে খাতা থেকে পড়ছেন, সেটা খুব ভালো। ভালো, ধন্যবাদ। নেক্সট আছেন আমাদের সুনীল সিং প্রভু, আপনি 5 नंबर प्रश्न का उत्तर दीजिए। हरे कृष्णा प्रभु। हरे कृष्णा। प्रश्न है श्री प्रभुपाद की भक्ति का क्या अर्थ है? अगर वफादारी ना हो तो क्या हो सकता है? राइट। तो गुरु परंपरा का निर्वाह करना, जैसा आपके गुरु ने बताया है उसी चीज को आगे लेके जाना, और जो कृष्ण ने गीता में कहा और उसी चीज को फॉलो करना, यही भक्ति है प्रभु। अगर हम इस परंपरा को नहीं निभाते हैं तो हमारा पतन होता है और हम भक्ति से अच्युत होते हैं, विमुक्त होते जाते हैं। पूर्णानंद गोविंद प्रभु, আপনি বলবেন কিছু আরো পয়েন্ট এই ব্যাপারে? আনমিউট করুন এবার, আনমিউট করো, আনমিউট, আনমিউট হয় নেই, আনমিউট হয় নেই ভাই, এবার হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হয়েছে? হ্যাঁ হয়েছে, বলুন। প্রশ্নটা ছিল প্রভুপাদের প্রতি আনুগত্য। প্রভুপাদের প্রতি আনুগত্য মানে কি, আনুগত্য না থাকলে কি প্রবলেম হতে পারে? না, কোনো টিচার যদি প্রভুপাদকে ভালো না বাসে তাহলে সে তার যোগ্যতা হারিয়ে ফেলছে, হ্যাঁ, তাহলে সে ইস্কনে থাকার যোগ্য নেই। বা প্রভুপাদের কথাগুলো পছন্দ নেই, সন্দেহ আছে, তাহলে সে ব্যক্তি ক্লাস নেওয়ার যোগ্য নেই। তখন সে কি করবে না, অন্য কোনো সম্প্রদায়ে যুক্ত হয়ে যায়, ইস্কনের নিন্দা করে, জিবিসি নিন্দা করে, তাহলে সে কিন্তু টিচার হওয়ার একেবারে যোগ্য নয়। ওনাদের পজিশন কি জানতে হবে। প্রভুপাদ ভগবানের হচ্ছেন সপ্তবেশ সেনাপতি ভক্ত, প্রভুপাদ জীবনে কি ত্যাগ করেছেন জানতে হবে। প্রভুপাদ বলেছেন ইস্কন আমার শরীর,
কেউ যদি ইসকনের ক্ষতি করে প্রভুপাদের ক্ষতি করছে, এটা প্রভুপাদ নিজেই বলে গেছে। কারো যদি সন্দেহ থাকে জিজ্ঞাসা করে নিরসন করে নিতে হবে, কোনো এ কোনো তাহলে দোষ নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুপাদ ইসকনের সংস্থাপক আচার্য, তিনি সমস্ত ইসকন ভক্তের শিক্ষাগুরু। মানে এগুলো অলিখিত, মানে না বলেও শিক্ষাগুরু বলা, মানে এমনিতেই যখন কেউ ইসকনের ভক্ত মানে প্রভুপাদ তার শিক্ষাগুরু। তারপরে বাকি তো সব পয়েন্ট আপনি কভার করেছেন। প্রভুপাদের প্রতি আনুগত্য, প্রভুপাদের গ্রন্থ, কয়েকটা পয়েন্ট আমি জানি বলেছি কিনা, নাহলে অ্যাড করে দেবেন। যে প্রভুপাদের আনুগত্য মানে ইসকন প্রভুপাদের শিক্ষা অনুযায়ী চলবে। ইসকনে মানে রুল, মানে প্রভুপাদের গ্রন্থের মধ্যে যা লেখা আছে সেটাই হচ্ছে আমাদের রুল, নীতি। ইসকনে আমরা কি করব কি না করব এর অথরিটি হচ্ছে একমাত্র প্রভুপাদের লিখিত গ্রন্থ। প্রভুপাদ যদি বলে থাকেন এটা করতে হবে, তাহলে ইসকনে ওটাই হবে, ওটাকে ফলো করা হচ্ছে প্রভুপাদের প্রতি আনুগত্য। প্রভুপাদ দেওয়া নিয়মগুলো ফলো করা, প্রভুপাদের প্রতি শ্রদ্ধা। যদি কেউ আনুগত্য না থাকে তাহলে কি হবে? তাহলে তিনি হয়তো অন্য সম্প্রদায় অন্য সম্প্রদায় প্রতি তার হয়তো অন্য সম্প্রদায় লেকচার শুনছে, অন্য সম্প্রদায় আসা যাওয়া করছে, আর আলটিমেটলি কি হতে পারে যে হয়তো পুরো দলটাকে নিয়েই অন্য সম্প্রদায় চলে গেল, এটা হতে পারে। এরকম ঘটনা ঘটেছে। দিল্লি মন্দিরে একজন টিচার তার প্রায় 100-150 ভক্তকে নিয়ে ইসকন ছেড়ে ওই বৃন্দাবনে রাধা কুণ্ডে বাবাজির কাছে চলে গেছে পুরো গ্রুপটাকে নিয়ে। তাই মন্দিরের কর্তৃপক্ষ খুব রেগে গেছে। তারা বলছে আমরা এখন এই সব সিস্টেমই বন্ধ করে দেবো, ভক্তি গীতা স্টাডি এসব করলে প্রবলেম হচ্ছে। কাউকে টিচার বেশি পাওয়ার দেওয়া যাবে না, এইভাবে ওনাদের মনে চলে এসছে, কর্তৃপক্ষের মনে। যদি পাওয়ার দিলে প্রবলেম, তাই জন্য সিস্টেমটাই চেঞ্জ করে দিল। এরকম হবে যদি আনুগত্যের অভাব থাকে প্রভুপাদের প্রতি। নেক্সট কে আছে? হাত তুলুন, কারো বাকি আছে প্রশ্ন উত্তর করা? প্রশ্ন উত্তর করেন নেই? হাত তুলুন, হাত তুলুন। রাধা মাধব দাস, 6 নম্বর প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ। একজন সঙ্গদাস কর্তৃপক্ষের সঙ্গে সহযোগী মনোভাব না করলে কি হতে পারে? মন্দিরের কোনো প্রোগ্রাম হচ্ছে, আর সঙ্গদাস পারমিশন ছাড়া ওই দিন অন্য কোনো প্রোগ্রাম করছে, মানে মন্দিরে কোনো পারমিশন ছাড়াই। আর স্টুডেন্টদের মন্দিরের প্রোগ্রামে যেতে বাধা দেওয়া, বা প্রোগ্রাম যেদিন মন্দিরে হচ্ছে ওই দিন অন্য কোথাও গিয়ে প্রোগ্রাম করা স্টুডেন্টদেরকে নিয়ে, আর স্টুডেন্টদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে বা কথা বলার পারমিশন না দেওয়া, বা তাদেরকে নিয়ে যে পরিচয় না করে দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। হ্যাঁ, আর একসঙ্গে ট্যুর না করে নিজের ইচ্ছা মতো ট্যুর করা, মন্দিরে যখন কোনো ট্যুর করছে সে সময় স্টুডেন্টদের না নিয়ে গিয়ে নিজের মতো করে কোনো ট্যুর করে আলাদা জায়গায় কোনো ট্যুরে নিয়ে যাওয়া। আর সব সময় সমস্যার দলে থাকা, সমাধানের দলে না থাকা। সবসময় আপনি একটা বলেছিলেন, হ্যাঁ, সমস্যার দলে সবসময় থাকা, সমাধানে না থাকা। এই পয়েন্টগুলো আমি নোট করেছি প্রভু। ভালো, সব ভালো ভালো পয়েন্ট আপনি কভার করলেন। নেক্সট সুदामाई दिलेखा माता जी, 7 नंबर। ये 7 नंबर प्रश्न अनम्यूट করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কোশ্চেনটা হচ্ছে যে
কর্তৃপক্ষের সঙ্গে সহযোগী মনোভাব না থাকার কারণে কি না থাকার কারণ কি, ওটার সমাধান কি? কর্তৃপক্ষের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে স্পষ্ট ও সৎ না থাকলে তারা অসন্তুষ্ট হতে পারেন। তারা কম অসন্তুষ্ট হলে বেশি, আর অসন্তুষ্টের যদি মানে ওনাদের ম্যানেজমেন্টে না ভালো লাগে, টাকা বেশি লাগে, পরিবার থেকে অসুবিধা আছে, অফিসে কোনো অসুবিধা আছে, সেগুলো তাদেরকে স্পষ্ট করে বলতে হবে। না সরি, এটা অ্যান্সারটা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগী মনোভাব। পয়েন্ট এ হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রোগ্রাম করছে, ফেস্টিভ্যাল ট্যুর করছে, আমিও প্যারালাল করছি। না না না, ওটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। আপনি পড়ে 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 শোনাচ্ছেন, কিন্তু ভেতরে মনে হয় মাথায় ঢুকেনি, বুঝতে পারেননি এরকম মনে হচ্ছে। রিডিং করছেন কিন্তু এ আসছে না, ফিউল মানে ফ্লুয়েন্টলি বলতে পারছি না। তার মানে মানে আমি যেটা আপনার ক্লাসে শুনেছিলাম ওইভাবে বলেছি। আমি এখন খুব ভালো বলতে পারি। কর্তৃপক্ষের সঙ্গে সহযোগী মনোভাব না থাকার কারণ কি? না থাকার কারণ হচ্ছে যে আমরা কর্তৃপক্ষকে ঠিকভাবে মানে ওনার আদেশগুলোকে না না না, নির্দেশ আপনি ঠিক আছে ঠিক আছে, পরে পরে বলুন যদি লেখা থাকে। আরেকজনকে, ঠিক আছে এখন বলতে হবে না, আরেকজন কেউ বলুন। আহ, কে বলবে? বাকি জিজ্ঞেস করো। আচ্ছা আনন্দপু, আপনি তো লেখালেখি করেন নেই, তাহলে হবে না। হ্যাঁ, ওকে, প্রিয়া মাতাই আপনি বলুন, প্রিয়া সুদী মাতাই। আর প্রশ্ন করবো, কর্তৃপক্ষের সঙ্গে সহযোগী মনোভাব না থাকার কারণ কি এবং তার সমাধান কি? কর্তৃপক্ষের সঙ্গে সহযোগী মনোভাব না থাকার কারণ হলো কর্তৃপক্ষের সাথে তার ভালো সম্পর্ক নেই, কোনো কারণে হয়তো সেই সম্পর্ক খারাপ হয়ে গেছে। সেটা মনোমালিন্য হতে পারে বা কর্তৃপক্ষের কোনো আচরণ তার কাছে খারাপ লাগতে পারে, সেই কারণে হতে পারে। এবং তার সমাধান কি? এর সমাধান হলো কর্তৃপক্ষের সাথে বসে আলোচনা করে সেই সমস্যার সমাধান, সেই সমস্যাগুলির সমাধান করে নেওয়া। এবং আপনি বলেছেন রাধারমণ মহারাজ যেমন বলেন যে সবসময় সমাধানের পক্ষ না, নাকি সমস্যার পক্ষে। অর্থাৎ সবসময় চেষ্টা করা উচিত কিভাবে সমস্যার সমাধান হবে সেই বিষয়ে নজর রাখা। তা না করে যা সমস্যা হয়েছে সেই ব্যাপারে যদি বিশেষ আগ্রহী হয় তাহলে সমস্যা কমবে না, বরং বাড়বে। ভেরি গুড, পুরোটা বলতে পেরেছেন। এটুকুই বলেছিলাম। তো কারণটা হলো যেটা ঠিকই বলেছেন, যে কোনো কারণে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গ দাসের মনোমালিন্য সৃষ্টি হয়েছে। যে কোনো কারণ হতে পারে, সে অসংখ্য কারণ আছে। হুম, এ পারিবারিক কারণও থাকতে পারে, আর্থিকও থাকতে পারে, পলিটিক্যাল থাকতে পারে। হুম, বিভিন্ন কারণ থাকতে পারে মনোমালিন্য সঙ্গদার সঙ্গে কর্তৃপক্ষের হওয়ার। তখন দুইজনের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। হুম, একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে দুইজনের মধ্যে, যার ফলে সঙ্গদাস কর্তৃপক্ষ কিছু জানাচ্ছে না, সব নিজে নিজে করে যাচ্ছে সবকিছু, এরকম অবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু যদি সম্ভব হয় সঙ্গদাস তার প্রবলেমটা সরাসরি কর্তৃপক্ষ গিয়ে আলোচনা করে, তাহলে ভালো। আলোচনা করার পদ্ধতি আছে, আমি আগে বলেছি অন্য পয়েন্টে, যে প্রথম নিয়ম হচ্ছে ফেস টু ফেস তার সঙ্গে বসে কথা বলা। আর কথা বলার সময় দোষারোপ করা যাবে না, আক্ষেপ করা যাবে না, আমাকে প্রশ্ন করতে হবে। যে এরকম আমার সন্দেহ হচ্ছে, আপনার এই আচরণ দেখে আমার এরকম মনে হচ্ছে, আপনার যদি কি ব্যাপার একটু এক্সপ্লেন করলে ভালো। এরকম সমাধান যদি না হয় সেটা সম্ভব, তাহলে অন্য কোনো ব্যক্তির সহায়তা নিতে হবে, যিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারবে। ওকে, এটা 7টাই কোশ্চেন ছিল। এবার আমরা আগে নেক্সট ডিসকাশন, এখানে একটা প্রশ্ন এড হবে যেটা আমি আগে মিস করেছি। যেটা হচ্ছে সেবা মনোভাব নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু প্রশ্ন তৈরি হয়নি। তো ওখানে একটা প্রশ্ন লিখুন আপনারা। আহ
প্রশ্ন হবে বৈকুণ্ঠ বাতাবরণ মানে কি? প্রশ্ন হচ্ছে, এটা প্রশ্ন নাম্বার 13 হবে, যে 12টা প্রশ্ন করেছিলাম আমরা, এটা 13 নম্বর প্রশ্ন হবে। বৈকুণ্ঠ বাতাবরণ, বৈকুণ্ঠ পরিবেশ বাংলা বলে না, বৈকুণ্ঠ পরিবেশ মানে কি? আর ওর সঙ্গে হবে বহিরাগত ভক্তদের জন্য এর গুরুত্ব কি? বৈকুণ্ঠ পরিবেশের গুরুত্ব কি? আপনাদের জানি না মনে আছে কিনা, কারো মনে আছে তাহলে বলুন, নাহলে আমাকে বলতে হবে। কেউ বলবেন? দেবলীনা মাথায় মানে বলার চেষ্টা করছেন, আনমিউট করো। না প্রভু, এইরকম কিছু ক্লাসে আমাদের আলোচনা হয়নি, ওকে, তাহলে এই ক্লাসে আলোচনা হয়নি, আমি মিস করেছি, এই জন্য প্রশ্ন হয়নি। কিন্তু কারো যদি মনে থাকে বলতে পারেন অন্য কেউ। হরে কৃষ্ণ বাবু, বলবো? হ্যাঁ বলুন। শুনেছিলাম বৈকুণ্ঠ বাতাবরণ মানে কি, মানে বৈকুণ্ঠ হচ্ছে, বৈকুণ্ঠ কথার অর্থ হচ্ছে যেখানে কোণঠা থাকে না, সেটাই হচ্ছে বৈকুণ্ঠ। কোণঠা মানে কি, মানে মানে কোনো আহ, কি বলবো, মানে নিশ্চিন্তে মনে আমি এখানে থাকতে পারি, এরকম একটা আশ্বাসন, হ্যাঁ, যে এখানে গেলে আমার কোনো কোণঠা নেই, হ্যাঁ, এইটাই অ্যাটমসফিয়ার আর কি, যে আমি সেখানে গেলে মানে ইজি ফিল করব, হ্যাঁ, মানে এমনি জড়জাগতিক ভাবে। আমার আমার এক্সপ্লেনেশন শুনেছেন আপনি ক্লাসে? হ্যাঁ, সেই 4 মাস আগে শুনেছিলাম। ওকে, মানে ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি ভালো করে বলে দিচ্ছি, ঠিক আছে, সবাই শুনবেন, নোট করে নেবেন, হয়তো মিস করেছি। আহ ওকে, বৈকুণ্ঠ মানে কুণ্ঠা রহিত, মানে কুণ্ঠা নেই, বিনা, বৈ মানে বিনা, বিনা কুণ্ঠা, বৈকুণ্ঠ। তাহলে কুণ্ঠা কি আছে? দুটো, ভয় আর উদ্বেগ। হম তো বাইরে জগতে যখন মানুষ চাকরি করতে যায় কোম্পানিতে বা কোনো বিজনেস, তাহলে ওখানে দুটো প্রবলেম থাকে, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে উদ্বেগ। ভয় আর উদ্বেগ কিসের আছে? তো ওখানে হচ্ছে এক্সপ্লয়টেশন হয় আর সাপ্রেশন হয়। এক্সপ্লয়টেশন মানে যারা বস, তারা এক্সপ্লয়েট করে আর সাপ্রেশন করে তাদের অধীনস্থ লোকদেরকে। তো সাপ্রেশন মানে তাকে চেপে রাখে, উপরে উঠতে দেবে না। হুম, তার জন্য সবসময় কণ্ঠায় থাকবে। আর ভয় থাকে যখন চতুষ্কুমারেরা বৈকুণ্ঠে গেছে, ভাগবতমে চতুর্থ স্কন্ধে আছে মনে হয়। তো সেখানে তারা কি দর্শন করেছে? সেটা হচ্ছে বৈকুণ্ঠ পরিবেশ। বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী, যিনি বৈকুণ্ঠের মালিক, হ্যাঁ, বৈকুণ্ঠের যিনি দেবী, অধিষ্ঠাত্রী দেবী, তিনি সেখানকার মালিক। তিনি নিজে এটা স্বর্ণ মার্জনী, হ্যাঁ, ঝাড়ু দিয়ে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন, লক্ষ্মী দেবী। হম এটা বৈকুণ্ঠে। যদিও বৈকুণ্ঠে কোনো ধুলো নেই, হ্যাঁ, কেন ওখানে সোনার, মানে যে ফ্লোরটা হচ্ছে স্বর্ণ, সোনা আর মণি দিয়ে মেঝেটা বানানো, সেই মেঝেতে ধুলো নেই। আর লক্ষ্মী দেবীর লক্ষ কোটি দাসী আছে, তার ঝাড়ু দেওয়া প্রয়োজন ছিল না।
তা সত্ত্বেও চতুষ্কুমাররা দেখলো যে লক্ষ্মী দেবী ঝাড়ু দিচ্ছেন। এখানে আমরা আলোচনা করছি সেবা মনোভাব। তো আমি বলছিলাম যে সঙ্গ দাস সেবা করবেন। হ্যাঁ, শুধু প্রবচন করলে গুরু আর প্রবচন করাই একমাত্র সেবা নয়। হ্যাঁ, শিক্ষক হওয়া একমাত্র সেবা নয়, ওটাও সেবা। আমি যে প্রবচন করছি ওটাও সেবা। ওটা কিছু আমি জ্ঞান দান করছি না, আমি এটা সেবা করছি, ওই ভাব থাকা উচিত। আর শিক্ষা দেওয়া এটা সেবা, সেবা হিসাবে নিতে হবে। কিন্তু ওই সেবা ছাড়া ওই সেবার মধ্যে একটু অহংকার আসতে পারে। এই জন্য সঙ্গ দাসের উচিত মাঝে মাঝে কিছু ছোট সেবা করা। যেরকম কোনো উৎসব আছে, কোনো ফেস্টিভ্যাল আছে, ট্যুর আছে, পিকনিক আছে, ওখানে তারা প্রসাদ সার্ভিস করতে পারে, আসন পেতে দিতে পারে। হ্যাঁ, কিছু ছোট সেবার মধ্যেও এগিয়ে আসবে সঙ্গ দাস। ওটা দেখলে কি হবে, তার মেম্বাররাও ফিল করবে যে না, আমাদের সঙ্গদাস সেবা করতে তো আমাকে করতে হবে। তারাও সেবা করতে ইচ্ছা করবে, না আমরা করে দিই। তো ছোট ছোট যে সেবা থাকে, সঙ্গদাস যদি শুধু আদেশ করতে থাকে, "এ, মাইক নিয়ে আসো, এ তুমি আসন নিয়ে আসো, এ তুমি জল নিয়ে আসো", এরকম যদি করতে থাকে, তো কি হবে, সঙ্গদাসেরাও মেম্বাররাও ওটা শিখে যাবে। ওরাও তখন কি করবে, তার নিচের লোককে ওইভাবে বলতে শুরু করে দেবে, এই তুমি নিয়ে আসো। মানে পাস অন করা ভালো না, সেবাটা যখন আমরা পাই, সেবাকে পাস করা, অন্য কাউকে দেওয়া, তো উনি অন্য কাউকে দেবে এবং গুরু পরম্পরা হয়ে যাবে। মানে হয়তো কর্তৃপক্ষ একটা আমাকে সেবা দিল, আমি তার নিচে দিলাম, সে তার নিচে দিয়ে দিল, সেবাটা করছে থার্ড পার্সন, ফোর্থ পার্সন, তো সেবা কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তাই উম যখন কাউকে সেবা দেওয়া, তিনি নিজেই সেবা করা উচিত। যদি তার সম্ভব না হয় সেবা করার, প্রবলেম থাকলে বলা উচিত যে আমি পারবো না। আর কিছু কিছু সার্কামস্টেন্সে হতে পারে যে অন্য কাউকে সেবা দিতে হতে পারে, কিন্তু জেনারেলি আহ মানে এরকম অভ্যাস রাখা উচিত যে আমি নিজেও কিছু ছোট সেবা করি। তো এখানে লক্ষ্মী দেবী, যিনি হচ্ছেন ওখানকার অধিষ্ঠাত্রী দেবী, তিনি স্বয়ং এটা ঝাড়ু দেওয়ার ছোট্ট সেবা করছে। সেবা করলে কি হবে, সেবা করলে কি হবে, যে সব মেম্বাররা, যারা ক্লাসের মেম্বার, তারা মনে করবে যে এই কাজটা খুব, এই সেবা করা খুব মনে হচ্ছে খুব বড় জিনিস, কেননা আমাদের সঙ্গদাস করছে, তার মানে এটা খুব মূল্যবান জিনিস, আমাকে করতে হবে এটা। তখন সবাই ওটা করতে চাইবে, সবাই ওই সেবাটা করতে চাইবে। যখন সবাই সেবা করতে চাইবে, তখন বেশি সেবা থাকবে না, সেবক বেশি হয়ে যাবে, সেবা কম। তখন কারো ভয় থাকবে না। যখন সেবা বেশি থাকে আর সেবক কম থাকে, তখন কি প্রবলেম, তখন সেবা করবে তার মনে ভয় যে আমি যদি সেবা করি, সব সেবা আমার উপরেই চলে আসবে। আমি আর সেবা থেকে বেরোতে পারবো না, আর কেউ করবে না, আমার মাথায় চলে আসবে এই ভয়টা। তখন কেউ এগিয়ে আসবে না, ও আগে গেলেই সেবা করতে হবে, এটা ভয় থাকবে সবার মধ্যে, তাহলে আমি দেরি করে যাই। এই মুডটা পুরো উল্টো হয়ে গেল। যদি সেবা ভাব থাকে সবার মধ্যে, তাহলে কারো ভয় থাকবে না যে আমাকে সেবা চাপিয়ে দেবে। কোন সবাই সেবা করতে চাইবে, সবাই সেবা করতে চাইছে, তো পুরোটাই মানে বাতাবরণ খুব ভালো হয়ে যাবে, পরিবেশটা খুব ভালো হয়ে যাবে, যেহেতু সবার মধ্যে সেবা ভাব আছে। আর এটা কি, যে সেবা থাকে মানে দাস, আমি দাস, তারা হচ্ছে প্রভু, আমি অন্য লোককে এগিয়ে দেবো, আমি পেছনে থাকবো। হম এটাও বৈকুণ্ঠ পরিবেশ, আমি পেছনে, মানে আমরা প্রসাদের লাইন লাগবে। হম তো কি হয়, আহ, সঙ্গদাস আগে মানে নিয়ে নেয়, আর বাকি মেম্বারদের বলে তোমরা পরে নেবে। বাইরের জগতে কি হয়, যে আমি আগে তুমি পরে, আর আধ্যাত্মিক জগতে তুমি আগে আমি পরে, এটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তো এটাও, এই হচ্ছে বৈকুণ্ঠ পরিবেশ। এই সেবা ভাব, যদি সঙ্গ দাসকে বিভিন্ন সময় সেবা দাও, সেবা ভাব প্রদর্শন করতে হবে, যাতে
মেম্বারদের মধ্যে ওইরকম ভাব যদি চলে আসে তাহলে বৈকুণ্ঠ পরিবেশ তৈরি হবে। আর বৈকুণ্ঠ পরিবেশ যখন তৈরি হয়ে যাবে তখন বাইরে লোকরা যখন বাইরে জগতে কি হচ্ছে সংসার দাওয়ানা সেখানে জ্বলছে, সেখানে সবসময় ভয় আর উৎকণ্ঠা আছে বাইরে জগতে, যখন তারা এখানে আসবে এখানে দেখবে পরম শান্তি অনুভব করবে, এখানে ভয় নেই উৎকণ্ঠা নেই। যদি এখানেও এই প্রবলেমটা থাকে তাহলে ওরা কমফোর্টেবল ফিল করবে না, চলে যাবে। যদি বৈকুণ্ঠ পরিবেশ থাকে তাহলে একবার এসে কোনোদিন ওরা ফিরে যাবে না। ওকে, আমি একটু এলোমেলো করে বললাম, মিক্স হয়ে গেল জিনিসটা, যাই হোক যেহেতু আগে হয়ে গেছিল। তো এটা আপনারা নোট করবেন। প্রশ্ন হচ্ছে বৈকুণ্ঠ পরিবেশ মানে কি, আর বহিরাগত লোকদের কাছে বৈকুণ্ঠ পরিবেশ তারা এখানে এলে কি বললাম, বহিরাগত লোকদের কাছে তার কি প্রশ্নটা ভুলে গেলাম। ওকে, নেক্সট প্রশ্ন 14 নম্বর 14 হচ্ছে সঙ্গদাস কি কিভাবে সেবা সেবা ভাব প্রদর্শন করবে। সঙ্গদাস কি ভাবে সেবা ভাব প্রদর্শন করতে পারে, লিখে নেন। এবার আমরা আজকের আলোচনা টাইমটা এগিয়ে গেল। আমরা কভার করেছি এগুলো পয়েন্ট। Be honest, have and willing to give time, be patient and loyal to Srila Prabhupada, be cooperative with spiritual authorities. এটাও কভার হয়েছে। ওকে, এবার নেক্সট পয়েন্ট হচ্ছে 16 নাম্বার পয়েন্ট চলে এসে মনে হয়, নট টু বি ইন কন্ট্রোলিং মোড। লিখবেন নেক্সট পয়েন্ট হচ্ছে আলোচ্য বিষয় যে কন্ট্রোলিং মোড মানে নিয়ন্তা মনোভাব, মানে এটা নেগেটিভ কোয়ালিটি আছে। নিয়ন্তা মনোভাব, নিয়ন্ত্রণ মনোভাব ত্যাগ করা উচিত। সঙ্গদাসের নিয়ন্ত্রণ মনোভাব ত্যাগ করা উচিত। অতি নিয়ন্ত্রণ করা ভালো না। হ্যাঁ, অতি নিয়ন্ত্রণ মানে কি, যে কিছু কিছু সঙ্গদাস এত নিয়ন্ত্রণ করতে চায়, মানে একটা হচ্ছে একেবারে নিয়ন্ত্রণ না করা খুব খারাপ, হুম, আর বেশি নিয়ন্ত্রণ করা খারাপ। বেশি নিয়ন্ত্রণ করার মনোভাব থাকলে খারাপ। যেমন কি রকম বেশি নিয়ন্ত্রণ, বেশি নিয়ন্ত্রণ মানে মেম্বারদেরকে মানে প্রত্যেক পদক্ষেপে তাদেরকে জবাবদারি দিতে হবে। হ্যাঁ, যা কিছু করছে জবাবদারি দিতে হবে। মন্দিরে গেছে, তুমি মন্দিরে গেছো কেন আমাকে না বলে, হুম, প্রভুদের সঙ্গে কথা বলে, প্রভুদের সঙ্গে কেন কথা বলে আমাকে জিজ্ঞেস করবে তো, তারপরে প্রভুর সঙ্গে তুমি তো ঘোড়া ডিঙে ঘাস খেতে যাচ্ছ। হ্যাঁ, এটা বাংলায় বলে না, ঘোড়া ডিঙে ঘাস খেতে যাচ্ছ, আমাকে কথা না বলে সরাসরি প্রভুদের কাছে চলে যাচ্ছ, কি ব্যাপার। এইগুলো একটু অতি নিয়ন্ত্রণ, মানে মন্দিরে যাবে তো আমাকে পারমিশন নিতে হবে, প্রভুদের কাছে গেলে আমাকে পারমিশন নিতে হবে। হয়তো কোনো মহারাজ ক্লাস দিচ্ছে আর কেউ প্রশ্ন করছে, তুমি প্রশ্ন কেন করলে, আমাকে জিজ্ঞেস করতে হতো আগে, সরাসরি প্রশ্ন করছো, বুঝতে পারছো না, এরকম।
আর কি বলবো, অনেক কিছু আছে নিয়ন্ত্রণের মধ্যে, তো অনেক কিছু আছে। কয়েকটা উদাহরণ দিলাম। তো অতি নিয়ন্ত্রণ করা ভালো না। তখন যারা অতি নিয়ন্ত্রণ করলে কি প্রবলেম, তাহলে কোনো আপনি ভালো স্টুডেন্ট পাবেন না অতি নিয়ন্ত্রণ করলে। যারা বুদ্ধিমান, যারা একটু বুদ্ধিমান আছে, যারা একটু অবস্থা সম্পন্ন আছে, তারা পছন্দ করবে না এই কন্ট্রোলিং। যারা একদম আপনার থেকে ছোট লোক আছে তারা সব আপনার ক্লাসে থাকবে। যারা কম বুদ্ধি আছে, কম অবস্থা সম্পন্ন আছে, তারা থেকে যাবে। তারা তো নিয়ন্ত্রণ চায়, একটা বড় লোক নিয়ন্ত্রণ করছে কোনো অবস্থা নেই। কিন্তু একটা বড় লোক থাকতে পারবে না, যেহেতু দেখছে আমাকে এখানে কন্ট্রোল করছে, আমি কেন কন্ট্রোল করবে, আমি এটা স্বতন্ত্র, তখন তার পছন্দ হবে না। বুঝতে পারছেন? এই জন্য আহ নিয়ন্ত্রণ মনোভাবটা ভালো না। আমরা জ্ঞান দিতে পারি যে এটা করা ভালো, এটা করা ভালো, এটা করা ভালো, এটা শিক্ষা দিতে হবে, কিন্তু তারপরে ওনাদের উপরে ছেড়ে দিতে হবে। শিক্ষা দেওয়া আমাদের কাজ, কিন্তু ডে টু ডে লাইফে কন্ট্রোল করতে গেলে মুশকিল। আচ্ছা, এটা 16 নম্বর পয়েন্ট। তাহলে এখানে প্রশ্ন কি হবে? উম, অতি নিয়ন্ত্রণ আর অল্প নিয়ন্ত্রণ মানে কি? আহ, অল্প নিয়ন্ত্রণ আর অল্প অল্প নিয়ন্ত্রণ মানে কি? অতি নিয়ন্ত্রণের কয়েকটা উদাহরণ দিন। হুম? অতি নিয়ন্ত্রণের কয়েকটা উদাহরণ দিন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এর মধ্যে, যে যদি সঙ্গ দাস অতি নিয়ন্ত্রণ করে তাহলে কি প্রবলেম হবে? অতি নিয়ন্ত্রণ করলে কি প্রবলেম হবে? নেক্সট পয়েন্ট হচ্ছে 17, নট টু বি অ্যাংরি অ্যান্ড শর্ট টেম্পার্ড মানে বাংলায় হবে, শর্ট টেম্পার্ডে বাংলা হচ্ছে বদ মেজাজ, বলে না? বদ মেজাজ না, বদ মেজাজি হওয়া। হ্যাঁ, ও বদমেজাজি বলে। আর অ্যাংরি, অ্যাংরি মানে রেগে যা। রেগে যাওয়া। আর বদ মেজাজি, রেগে যাওয়া, ক্রোধান্বিত, রাগী। রাগী আর বদ মেজাজি, ঠিক আছে? তো রাগী আর বদ মেজাজি হবে না সঙ্গদাস। 17 নম্বর পয়েন্ট। তো রাগী আর বদ মেজাজি আর কি বলবো, সেটা তো সবাই জানেন, তাই না? ছোট 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 কথায় রেগে যাওয়া, ছোট ছোট কথায় রেগে যাওয়া। আর 18 নম্বর পয়েন্ট হচ্ছে নট টু বি ফ্যানাটিক্যাল। আচ্ছা, রাগী আর বদমেজাজি ব্যাপারে এখানে একটা পয়েন্ট লেখা আছে, হয়তো মানে সঙ্গ দাসের কিছু পার্সোনাল প্রবলেম আছে, হ্যাঁ, যার ফলে সে রাগী আর বদমেজাজি আছে। এটা তার স্বভাবগত দোষ। রাগী আর বদমেজাজি তো একদিনে কি হয় না, এটা তো মানে তার মানে যুগ যুগের দোষ চলে আসে তার মধ্যে, স্বভাবগত দোষ। তার স্বভাবে হয়তো তিনি সব জায়গায় ওরকম করছে, বাড়িতেও করছে, দোকানেও করছে, সব জায়গায় ওরকম ব্যবহার করছে। তো রাগী আর বদমেজাজি তার জেনারেল স্বভাব, সেটা আর শুধরানো যাবে না। তো তাকে তো শুধরানো পরেই সঙ্গদাস করা উচিত, নাহলে সঙ্গদাস হবে না। আর আর একটা হচ্ছে, যদি কোনো তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটে থাকে, হয়তো সঙ্গদাসের পরিবারে কোনো সমস্যা আছে, বাড়িতে কোনো বিজনেসে কোথায়, তখন সে হয়তো রাগী আর বদমেজাজি তখন রেগে যেতে পারে। তখন ও রাগ অন্য জায়গায় প্রবলেম আছে, কিন্তু ওখানে ক্লাসের মধ্যে হয়তো রাগ তখন বেরিয়ে যেতে পারে, সেটা কন্ট্রোল করতে হবে।
নেক্সট পয়েন্ট 18 হচ্ছে টু বি ফ্যানাটিক্যাল। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। ফ্যানাটিক্স, ফ্যানাটিক্সে বাংলা জানি না কি আছে বাংলা শব্দ। ফ্যানাটিক্স খুব, এই প্রবলেমটা আছে আমাদের মধ্যে। হ্যাঁ, আমাদের ক্লাসের মধ্যে এই প্রবলেমটা দেখা যায়। ফ্যানাটিক্স, এটাকে সবাইকে কভার করা উচিত। ফ্যানাটিক মানে কিছু আহ, নিজে নিজে কিছু নিয়ম তৈরি করে দেওয়া। হুম, নিজে নিজে কিছু নিয়ম তৈরি করে দেওয়া, যেটা অবাস্তবিক, ইনপ্র্যাকটিক্যাল ফর এভরিওয়ান। ও, ফেনেটিক মানে আপনি বলেছিলেন ওই ধর্মান্ধ, ধর্মন্ধ। ধর্মান্ধ মানে ফেনাটিকের একটা মানে হচ্ছে ধর্মান্ধ। হ্যাঁ, মানে একটা মানে হচ্ছে অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস হচ্ছে একটা অর্থ, কিন্তু এখানে আমরা অন্য অর্থে ব্যবহার করছি। হ্যাঁ, ওই অর্থে ব্যবহার করছি না। তো ফেনাটিক মানে ইংলিশে ধর্মান্ধকে বোঝায়, কিন্তু ফেনাটিক্স আরো বিভিন্ন অর্থ আছে। তো এখানে অন্য অর্থে আমরা ব্যবহার করছি ফেনাটিক্সকে। আমরা কি অর্থে ব্যবহার করছি? যে মানুষ, সঙ্গ দাস, একটা কিছু নিয়ম নিজে নিজে তৈরি করছে, মন গড়া, যেগুলো হচ্ছে অবাস্তবিক আর ইমপ্র্যাকটিক্যাল। মানে কি প্রবলেমটা কি, যে সমস্ত দেশ কাল পাত্র বুঝে নিয়মগুলো প্রয়োগ করা উচিত। দেশ মানে স্থান, কাল মানে সময়, আর পাত্র মানে ব্যক্তি। তো প্রত্যেক ব্যক্তির জন্য নিয়ম আলাদা হবে, প্রত্যেক স্থানের জন্য নিয়ম চেঞ্জ হবে, আর প্রত্যেক সময়ের জন্য নিয়ম চেঞ্জ হবে। দেশ কাল পাত্র অনুযায়ী নিয়মগুলো চেঞ্জ হয়, কিন্তু সঙ্গ দাস এটা বোঝে না, তখন এটা ফেনাটিক্স হয়ে যায়। হুম, যেমন আপনার একটা উদাহরণ দিচ্ছি, মঙ্গল আরতি। আপনারা বলছেন আমরা প্রতিদিন সবার বাড়িতে মঙ্গল আরতি করছি। কোন মাসে? কার্তিক মাসে। জানি না, আশা মনে হয় কার্তিক মাসে করছিলেন, পুরুষ মাসে, যাই হোক। তো এটা আপনাকে বুঝতে হবে যে সবাই কি, সবার পক্ষে সম্ভব কিনা। হয়তো তারা নতুন আছে এখন, ভক্তি জীবনে নতুন এসেছে, হয়তো তারা পারবে না 4:30টায় উঠে। তো সেখানে আমাকে জবরদস্তি, আপনারা তো সবাই চলে গেলেন, আমরা ঘুমে আছি, ঠিক আছে হয়ে গেল মঙ্গল আরতি, কিন্তু ওখানে প্রবলেমও হতে পারে। হয়তো বাড়ির একজন ভক্ত হয়তো আপনাদের ক্লাসের মেম্বার, বাকি 5 জন ক্লাসের মেম্বার নয়। হ্যাঁ, তো তারা যখন দেখবে যে সকাল সকালে 4:30টায় আমাদের বাড়িতে এত লোক চলে এসছে, আর ওই যে যার বাড়িতে মঙ্গল আরতি হবে তার বাড়ির সদস্য মানসিক ভাবে প্রস্তুত নয়। হ্যাঁ, তখন মঙ্গল আরতি তো হয়ে গেল, তারপরে ওনাদের বাড়িতে যে পরে যে মঙ্গল আরতি হবে, মহাভারত একটা সৃষ্টি হবে, সেটা আর একটা মঙ্গল আরতি বাড়িতে হয়ে যাবে পরে সবার মধ্যে। এই কি ভোরে ভোরে আমরা ঘুমাচ্ছি, এসব কোথা থেকে সবাই চলে এসছে, কেন আসছে? তো আমি এটা উদাহরণ দিলাম। তো আমাদের সাবধান হতে হবে। সব নিয়ম, আমার কোনো জিনিস ভালো লাগতে পারে, এটা মানে না যে আমি সবার উপরে চাপিয়ে দেবো ওটা। হুম, সবার পক্ষে সম্ভব নয়। তো এটা চিন্তা করতে, এটা আমি এক্সাম্পল দিলাম, এরকম অনেক কিছু আছে যেটা ভক্তরা করে থাকে ফেনাটিক্স মতো। আহ সেটা আমাদের চিন্তা ভাবনা করা উচিত। যেমন প্রভুপাদের আমেরিকাতে গেলেন। হুম, তো ওখানে উম, আমি আর একটা উদাহরণ দিচ্ছি। যখন ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর মায়াপুরে ছিলেন, আহ চৈতন্য মহাপুর জন্মস্থান তখন নতুন প্রতিষ্ঠা হয়েছে, আর কলকাতা থেকে একজন বিদেশি, ব্রিটিশ
অফিসার মায়াপুর দেখতে এসছে। তখন ব্রিটিশ অফিসার যেহেতু মায়াপুরে এসছে, তো ওনারা তো সরস্বতী ঠাকুর কি করলেন, রাতারাত সব মন্দিরের ভক্তদেরকে নিয়ে রাস্তা তৈরি করলেন, সবাইকে ফাওড়া আর কোদাল নিয়ে গেলেন। রাস্তা ছিল না, ওনার যে ব্রিটিশ আসবে ঘাট থেকে, যে চৈতন্য মঠে যাবে ঘাট থেকে, সেখানে গাড়ি বা প্রবলেম ছিল, গাড়ি টাড়ি যাওয়ার, তাই জন্য উনি রাস্তা তৈরি করলেন। তারপরে কি করলেন, ওই যেহেতু ব্রিটিশ অফিসার আছে, তাকে যদি তাকে সম্মান প্রদর্শন করার জন্য তিনি নিজে আহ, এটা স্যুট পরেছিলেন, স্যুট পরেছিলেন যাতে ওরা মানে ঠিকভাবে নেয় আমাদের ধর্মকে। ওরা ধুতিকে ব্রিটিশ লোকেরা একটু অন্য চোখে দেখতো, বুঝতে পারছেন, ওই মানে ওদের মাথায় একটা অন্য মেন্টালিটি ছিল, ধুতি মানে এটা খুব বাজে ব্যাগ, যারা কাপড় টাপড় এখন সেলাই করতে শেখে না তারা পরে ধুতি, এরকম তারা মনে করে। তো উনি স্যুট পরেছিলেন। হম তারপরে তাকে আহ মানে সব ইংলিশ ইংলিশ জিনিস দিয়ে তাকে সব খাওয়ানো হলো, মানে তার যে প্লেট চামচ সবকিছু ইংলিশ জিনিস কিনে জোগাড় করা হচ্ছে তাকে খাওয়ার জন্য। এমনকি চায় বানানো হলো, চায় দেওয়া হয়েছে ওনাকে, তো হার্বাল টি হবে জানি না কি চায়, কিন্তু চায় দেওয়া হয়েছে সুন্দর ইংলিশ কাপে। তো মানে পুরো ইংলিশ বাতাবরণ করে তাকে আপ্যায়ন করা হলো, যাতে সে, উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য একটাই ছিল যে উনি যেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে খুব হীন ভাবে না দেখে, শ্রদ্ধা চোখে দেখে, আর তার প্রতি যেন তার শ্রদ্ধা জন্মায় গৌড়ীয় ধর্ম প্রতি, এই উদ্দেশ্য ছিল। তো এটা আমি বলছি না আপনারা সবাই এরকম করবেন, উনি যা যা করেছিলেন, কিন্তু এখানে এটা উদাহরণ দিচ্ছি যে কিভাবে আমাদের নিয়মগুলো অনেক সময় আমরা এরকম একটা নিয়ম বানাই যেটা সবার পক্ষে সম্ভব নয়। যদি আচ্ছা তাকে স্যুট বুট পরেই তাকে আপ্যায়ন করা, জুতো খুলতে বলা হয়নি তাকে, মানে মন্দিরে তো যায়নি, বাইরে মিটিং হয়েছে, তো যদি তাকে জুতো খুলতে বলা হতো, আর তাকে বলা হতো ওখানে প্যান্ট পরে ঢোকা যাবে না, আপনাকে ধুতি পরতে হবে, তাকে বলা হবে আপনাকে এখানে কল থেকে, ট্যাপ কল থেকে জল দিয়ে গ্লাসের মধ্যে খেতে হবে, তো ওইসব করলে মুশকিল হয়ে যেত। হ্যাঁ, তো ওই জন্য তাকে তার অনুযায়ী শ্রদ্ধা করা হলো। তো আমি এটা উদাহরণ দিলাম এক্সট্রিম, কিন্তু আমাদের ভক্তি ক্লাসেও তো মেম্বার আসছে, তাদের সুবিধা অসুবিধা, তাদের পরিবেশ, তাদের সমাজ ইত্যাদি আমাদের বুঝে শুনে নিয়মগুলোকে লাগু করতে হবে, এটাই বলার উদ্দেশ্য। হরে কৃষ্ণ। যেমন একবার আমার মনে আছে, আমাদের একজন কলকাতায় একজন ভক্ত, হাইকোর্টে অ্যাডভোকেট, ওনার দীক্ষা অনুষ্ঠান ছিল। হম, দীক্ষা অনুষ্ঠানের আগে ইন্টারভিউ হয়, তখন ইন্টারভিউ গুরু মহারাজ নিজেই ইন্টারভিউ নিতেন সরাসরি। হম, তখন তো গুরু মহারাজ নিজেই ইন্টারভিউ করতেন, এখন গুরু মহারাজ সরাসরি করেন না, যেহেতু এটা সম্ভব নয়, এখন অন্য ভক্তরা। তো ইন্টারভিউতে যখন গিয়েছি আমরা, তো গুরু মহারাজ ওনাকে বললো যে তুমি হাইকোর্টে অ্যাডভোকেট, তাহলে তুমি মাথা নাড়ো কেন করছো, তুমি তো চুল রাখো, নাহলে তোমার অসুবিধা হবে, তুমি চুল রাখতে পারো, তুমি চুল রেখে দীক্ষা নিতে পারো, গুরু মহারাজ নিজে থেকে বলছে ওকে। অথচ সে আগে নেড়া করে ফেলেছে, না না বলছে গুরু মহারাজ অসুবিধা নেই, আমি আমি ম্যানেজ করে নেবো। তো গুরু মহারাজ বলে তাহলে ঠিক আছে। এটা উদাহরণ দিচ্ছি, এটাকে বলে ফ্যানাটিজম, মানে জবরদস্তি আমরা যদি নেড়া করতে বলি তাহলে ফ্যানাটিজম হবে। ওখানে গুরু মহারাজ বলছে তুমি যেহেতু হাইকোর্ট অ্যাডভোকেট, তো সেখানকার তোমাকে মেনটেন করতে হবে, সেখানকার পরিবেশ অনুযায়ী তোমাকে চলতে হবে। হরে কৃষ্ণ। তো ওটা ছিল 19 নম্বর পয়েন্ট, ফেনাটিক্স। আর উদাহরণ আর মনে পড়ছে না, পরে পড়লে বলবো।
হরে কৃষ্ণ। এখানে 19টা পয়েন্ট মোটামুটি কভার হয়েছে। আজকে আমি আপনাদেরকে প্রশ্ন দিলাম, ওখানে দুটো দিলাম সেবা ভাব করে, আর এদিকে দুটো প্রশ্ন দিলাম। আর কোনো পয়েন্ট, কারো কোনো জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে, বা কোনো পয়েন্ট মিস করেছি আমি, প্রশ্নের মধ্যে কভার করা যেতে পারে? আরে প্রভু সুপ্রভু, টোটাল আপনি এটা 18টা 18 নম্বর পয়েন্ট। বললেন। 18 বললাম না? হ্যাঁ, একটা অ্যাকচুয়ালি নাম্বারিং মধ্যে কিছু ভুল আছে। 19, সরি, 18টাই হয়েছে, 19 হয়নি। 19 নম্বর এনভিএস লেখা আছে, কিন্তু এনভিএস বলে লাভ নেই, আমি ছেড়ে দিলাম। 19 নম্বর হচ্ছে নন এনভিএস, মানে ঈর্ষা পরায়ণ। লিখে নিন। 19 নম্বর হচ্ছে সঙ্গদাস ঈর্ষা মুক্ত হবে। হিংসা, হিংসা বলে বাংলায়, হিংসা করবে না। অন্য অন্য সঙ্গদাস, অন্য টিচারদের হিংসা করবেন না। অন্য টিচার প্রোগ্রেস হচ্ছে তো সেগুলো তো অনেক হয়ে যাবে, সেটা বলতে লিখে রাখুন, কিন্তু এটা আমার পরে করবো কভার। এটা কভার হবে যখন 26 কোয়ালিটিজ আমরা আলোচনা করবো বৈষ্ণবদের, ওখানে চলে আসবে হিংসা কথাটা। ওকে, আর কিছু কোনো পয়েন্ট মিস হচ্ছে বা